চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমি খুবই ধন্যবাদ দেব আপনাদের সবাইকে। অনেক লিসেনার আছেন আমাদের এখানে, আমি জানি, খুব মন দিয়ে প্রত্যেকটি শব্দ শুনেন, উপলব্ধি করেন। ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ময়মনসিংহ থেকে এসআই শরীফ বলছি। ভূত এফএম শুনতাম সেই শুরু থেকে। ভূত এফএম শোনার জন্য কত যে আয়োজন করতাম, এখনো মনে পড়ে সেই অতীত। ঠিক তখন থেকে ইচ্ছা জাগতো যে স্টুডিওতে গিয়ে কিছু লোমহর্ষক ঘটনা শেয়ার করব। আমার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া বা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। হঠাৎ একদিন শুনি ভূত এফএমের সমাপ্তি। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরই খুঁজে পাই আপনার সেই জাদুমাখা কণ্ঠে Bhoot.com। আসলেই তখন মনটা অনেক খুশি হয়ে যায় এবং বর্তমানে আবারও নিয়মিত শুনি। কখনো ভাবিনি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। ভেবেছিলাম পরিবার, আত্মীয় স্বজন বা আশেপাশে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে সেগুলোই শেয়ার করব। তবে যেহেতু আমার ঘটনা দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ আমার ঘটনা সিলেক্টেড হলে সেই ঘটনাগুলো নিয়মিত পাঠানোর চেষ্টা করব। আসলে আমি লিখতে তেমন অভ্যস্ত নই, তবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার মুখ দিয়ে পড়বেন বলেই লেখা শুরু করছি। লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূলত আইটি রিলেটেড কাজ করি। বর্তমানে একজন ফ্রিল্যান্সার, কাজ করছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। ঘটনাটা ঘটে 2019 সালের মার্চ মাসের দিকে। আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল এবং আমার প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম 2018 সালে। ঘটনাটি ঘটে সেন্টারটি স্থানান্তর করার পর, যখন আমি এটি আমার নিজ এলাকায় নিয়ে আসি। প্রথমে আমি আমার এলাকার বর্ণনা দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাজার এবং আমাদের বাড়ির ঠিক মধ্যবর্তী স্থানে ছিল এই সেন্টারটি। ঠিক রাস্তার পাশেই আমার প্রতিষ্ঠানের বিপরীতে ছিল একটি বাঁশঝাড়, যেখানে আরও কয়েকটা ঘটনা ইতোমধ্যে ঘটে গিয়েছিল, যা আমারও জানা ছিল, তবে নিজে অতটা ভয় পাইনি। বাঁশঝাড়ের পাশেই ছিল এক হিন্দু বাড়ি। মূলত আমাদের এলাকায় বেশি হিন্দু বাড়ি হওয়ার কারণে এলাকাটির নাম ছিল মাঝি বাড়ি। নওশাদ আমার ক্লাসমেট না, তবে একই সালে পরীক্ষা দেয়ায় ক্লাসমেটের মতোই চলাচল করতাম। বিশেষ করে সে আমার কাছে কম্পিউটার শেখার জন্য আসতো। এই জন্য সবসময় আমার সাথেই থাকতো, যাতে শেখাটা খুব ভালোভাবে হয়। আমি যখন রাতে কাজ করতাম তখনও সে আমার পাশেই বসে থাকতো। মানে বলা যায় খাওয়া ও গোসল ছাড়া বাকিটা সময় সে আমার সাথেই থাকতো। এই জন্য আমি রাত জেগে কাজ করা আরও বাড়িয়ে দেই। এক শুক্রবার, যেদিন কোনো ক্লাস নেই, সেদিন আসরের নামাজের পর নওশাদ আমার সাথে ট্রেনিং সেন্টারের সামনে রাস্তার পাশে দেখা করে। বলে, শরীফ, আজকে আমি আসতে পারবো না, আমার একটু কাজ আছে। আমি বললাম, কি কাজ? সে বলল, আমাদের হাঁসের খামারের একটু হিসাব নিকাশ করতে হবে, এজন্য আজকে আর আসতে পারবো না। তুমি কি আজকে থাকবে? জবাবে আমি বললাম, তুমি না থাকলে তো একা একা কাজ করতে ভালো লাগবে না। দেখি, আজকে থাকতেও পারি আবার নাও পারি, তবে না থাকার সম্ভাবনা বেশি। তুমি যাও, আগামীকাল দেখা হবে, আল্লাহ হাফেজ বলে তার কাছ থেকে বিদায় নিলাম এবং আমি ট্রেনিং সেন্টার খুলে আমার নিজস্ব একটি প্রজেক্টের কাজ শুরু করলাম। কিছুক্ষণ কাজ করার পরই ভেসে উঠল মাগরিবের আজান। মাগরিবের নামাজ পড়তে হেঁটে হেঁটে বাজারে মসজিদে গেলাম। নামাজ পড়ে আবারও ফিরে এলাম, কাজ শুরু করলাম। কাজ করতে করতে ইশার আজানের সময় হলো। যাই বলে জামাত মিস করে ফেললাম। পরে তাড়াহুড়ো করে দরজায় তালা দিয়ে নামাজের উদ্দেশ্যে হেঁটে বাজারের মসজিদের দিকে যাই। গিয়ে দেখি সবাই নামাজ শেষ করে চলে গিয়েছে। একা একা অজু করে নামাজ পড়া শেষ করলাম। ফেরার পথে মনে মনে ভেবেছিলাম, খুব ক্ষুধা লেগেছে, বাকি কাজ করেই খেতে যাব। আবার ভাবলাম, নাকি খেয়ে আসবো তারপর বসবো। ট্রেনিং সেন্টারের সামনে আসতেই সিদ্ধান্ত নিলাম, আজকে খেয়ে এসে পড়ি, কাজ শেষে এখানেই থেকে যাব। যেই চিন্তা সেই কাজ, বাড়ির দিকে রওনা দিলাম। রাতের খাবার খেতে বসলাম তো আমার বাবা মা আমাকে উদ্দেশ্য করে বলল, রাত জেগে কাজ করার কি দরকার? খেয়াল করে তো দেখছো তোমার চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ভাত খাওয়ার রুচি নেই, রাত জেগে কাজ করা কমিয়ে দাও। তো আমি বললাম, আচ্ছা, এই প্রজেক্ট শেষ করে রাতের কাজ কমিয়ে দেব।
বলে খাওয়া শেষ করে ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি থেকে আসার সময় মাঝখানে একটি বিশাল বড় পুকুর পড়ে। মূলত পুকুর পার হলেই আমাদের ট্রেনিং সেন্টারটি। এসে আবারও কাজ শুরু করলাম। তখন ঘড়িতে সময় রাত 10:35। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:59 বাজে, অর্থাৎ 1টা বাজতে 1 মিনিট বাকি। তো আমি মনে মনে ভাবলাম আজ এই পর্যন্তই থাক, আজকে ঘুমিয়ে পড়ি। আসলে তখন আমার ঘুম পায়নি। বাবা মার সেই কথা মনে করে কাজের একটি দিক শেষ করে ভাবলাম আজকে শুয়েই পড়ি। তাছাড়া নওশাদও নেই, একা একা ভালো লাগছে না। তো আমি আমার ফোনটা বের করে দেখি ফোনটা অফ, প্রায় অফ থাকে, চার্জ থাকে না। তখন আমি একটি বাটন ফোন ইউজ করতাম। ফোনটা চার্জে লাগিয়ে আমি বিছানা গোছানো শুরু করি। ট্রেনিং সেন্টারের ফ্লোরের মাঝ বরাবর বিছানা। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তবে ওয়াশরুম ছিল পেছনের সাইডে, অর্থাৎ রুমের পেছনে একটা বাগান, বাগানের পর ছিল একটি পুকুর, পুকুরের সাথেই ছিল একটি খাল, যার জন্য সেই দিকে না গিয়ে বাগানের পাশেই আমি একটি জায়গায় আমার প্রয়োজন সারি। আসার পর 1 গ্লাস পানি খাই এবং ভেতরে 2টি লাইট ও পাশের 2টো লাইট অফ করে পাঞ্জাবিটা খুলে বালিশের সাইডে রেখে শুয়ে পড়ি। শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম আসে না। কতক্ষণ উপরের দিকে চেয়ে আমার প্রজেক্টের কথা ভাবতে লাগলাম। এরপর যখন আমার ঘুম পাচ্ছে, ডান কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করলাম। তখন আমি ঘুমাইনি, ঘুমাবো এমন সময়ে 2 হাতে তালি দেওয়ার শব্দ পেলাম, 2টি। এবং আমি চোখ খুলে ভাবি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ হয়তো হাততালি দিয়েছে। সত্যি কথা বলতে তখনও আমার মাথায় ভৌতিক কোনো চিন্তা ভাবনা নেই। আমি চিন্তা করলাম হাততালি যদি বাইরে থেকে কেউ দিয়ে থাকে তাহলে তো ভেতরে প্রতিধ্বনিত হওয়ার কথা না। তবে আমি খুব ভালোভাবেই প্রতিধ্বনির শব্দ পেয়েছি এবং সেটা ভেতর থেকেই। এই বিষয়টি লক্ষ্য করার সাথে সাথে আমি বুঝতে পারি আমার শরীর এমনিতেই কাঁপছে। তখন আমি ভয় পাইনি বা মাথায় কোনো ভৌতিক চিন্তা ঢোকেনি। ঠিক যেমন মাঝে মাঝে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় একটু নাড়াচাড়া হয়, কোনো সময় চোখ এমনিতেই লাফায়, মনে হয়েছিল এমন কিছু। মানে আমি মানসিকভাবে ঠিক আছি, খুব ভালো আছি, তবে আমার শরীর কেন জানি এমনিতেই কাঁপছে। এই জন্য আমি কিছু মনে না করে ডান কাত পরিবর্তন করে বাম কাত হয়ে শুই। এরপরেই আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আমি দেখি আমার টেবিলে যে বসি সেই টেবিলের নিচে কোনো একটা অবয়ব হামাগুড়ি দিচ্ছে। আমি তখনও নিজেকে অন্যভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি। জানতাম না আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। মনে মনে ভাবলাম হয়তোবা কোনো কাপড়ের অংশ ফ্যানের বাতাসে দোল খাচ্ছে আর আমি চোখে ভুল দেখছি। কিন্তু আমার রুমে তো কোনো কাপড় নেই। মনে পড়লো পাঞ্জাবির কথা। বালিশের পাশে হাত দিয়ে দেখি পাঞ্জাবিটা আমার সাথেই আছে। তবে এটা কি? আরেকটু ভালোভাবে দেখতে লাগলাম শুয়েই, বুঝতে চেষ্টা করলাম। দেখি হাত ও হাঁটু স্পষ্ট দেখা যাচ্ছে, কালো লোমে ঢাকা, টেবিলের এক পাশ থেকে অন্য পাশে আসা যাওয়া করছে। তখনই আমার মনে ভয় ঢুকে যায়। তখন শরীর ভয়ে কাঁপতে থাকে। মনে সাহস জুগিয়ে ভাবলাম লাইট অন করে দেই, তাহলেই তো হয়। যেই লাইট চালানোর জন্য উঠতে যাব, অর্ধেক উঠে বিছানায় বসা অবস্থায় খেয়াল করি আমি যে কম্পিউটারে বসে কাজ করি সেই চেয়ারে কেউ বসে আছে, অন্ধকার মনিটরের দিকে ফিরে। তখন আমার মনে কৌতূহল জাগে, আমার রুমে আমি ছাড়া কেউ নেই, তাহলে এখানে কে বসে আছে? আমি ধীরে ধীরে উঠে দেখতে যাই আসলে কে বসে। ধীরে ধীরে কাছে যাওয়ার পর আমি চেয়ারের পেছন থেকে সামনের দিকে মুখ নিয়ে দেখার চেষ্টা করি কে এটা। ঠিক তখন হঠাৎ করে সেই লোক বলবো না অবয়ব বলবো আমি বুঝতে পারছি না, সারা শরীর কালো, চুলগুলো খাড়া খাড়া, দাঁতগুলো একদম সাদা, শুধু হালকা অন্ধকারে তার চুল, দাঁত, চোখগুলো দেখা যাচ্ছে একদম আমার সামনাসামনি। তখন আমি স্তব্ধ, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। মনে হলো আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। ঠিক তখন সে আমার দিকে চেয়ে একটু মুচকি হাসি দিল। সেই হাসি দেখার পর যেন মনে হলো আমি আর নেই। এই তাহলে শয়তানের আসল রূপ, আজকে তাহলে আমাকেই ধরলো এমন ভাবছি আর চিৎকার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার আওয়াজ করার শক্তিটুকুও নেই। সেই শয়তানটা আমার দিকে চেয়েই হাসতে থাকে। এমন সময় আমার খুব রাগ ও বিরক্ত লাগছিল। রাগে সমস্ত শরীরের শক্তি দিয়ে সেই শয়তানকে উদ্দেশ্য করে ধমকের সুরে গর্জন করি। একাধারে এমন 3 থেকে 4 বার করি, কিন্তু আমার গর্জন বা আওয়াজ যেন আমার কানেই আসছিল না। তখন খুব ভয় পেয়ে যাই এবং অনুভব করতে থাকি পেছনের দিক দিয়ে আমাকে কেউ জড়িয়ে ধরার চেষ্টা করছে। আমিও তখন সারা শরীর ভর দিয়ে পেছনের দিকে ফিরে পড়ে যেতে চাই, কিন্তু হঠাৎ করেই আমার হাতটা দরজার ছিটকিনির মাঝে পড়ে। আমি সজোরে একটি টান দিতেই দরজা খুলে যায়। আমি বাইরে এসে পড়ি। বাইরে আসার পরেই বুঝতে পারি আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে এবং সেই ভাবটা
আস্তে আস্তে ছেড়ে দেয়। বাইরের বারান্দায় আসার পর ডানে বায়ে তাকিয়ে দেখি কেউ নেই, একদম নিস্তব্ধ। তখন আমি ভয়ে রুমেও যেতে সাহস পাচ্ছি না। খুব সাহস সঞ্চয় করে বাইরে থেকে হাত দিয়ে আমার ফোনটা আনি। ফোনটা দরজার সাথেই চার্জে লাগানো ছিল। সাথে সাথে ফোনটা অন করে আমার বাবাকে কল দেই। বাবা কল রিসিভ করে। রিসিভ করতে আমি বলি, আমার সেন্টারে আসো খুব দ্রুত। এটুকু বলাতে আমার বাবা বের হলো আমার সেন্টারে আসার জন্য। আমার মা বলছে, কোথায় যাচ্ছ, এত রাতে কোথায় যাও? বাবা বলল, শরীফ কল করেছে, দ্রুত যেতে বলেছে। মা বলল, কি হয়েছে? বাবা বলল, কিছু বলেনি, তবে যাই হোক কিছু একটা বিপদ হয়েছে। বাবার সাথে মাও বের হয়ে আসলেন। পুকুর পাড়ে আসতেই এক কাকার সঙ্গে দেখা। সে মাত্রই বের হয়েছিল বাইরে কোনো একটা কাজে। কাকা জিজ্ঞেস করলো, এত রাত্রে তোমরা কোথায় যাচ্ছ? বাবা মা আমার কথা বলল, শরীফ খুব দ্রুত যেতে বলেছে, মনে হয় কোনো বিপদ। কাকা বলল, আমি তো খুব জোরে আওয়াজ পেয়েছি সেদিক থেকেই, যাও যাও দ্রুত যাও। এরপর বাবা মা এসে দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে আমার সেন্টারে আসতে সময় লাগতো খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সমস্ত ঘটনা বলি। সব শোনার পর বাবা বলল, আসো তো রুমে যাই দেখি কি হয়েছে। আমি বসে নর্মাল হওয়ার পর বাবাকে সাথে নিয়ে লাইট অফ করে চেক করে দেখি সবকিছু ঠিকঠাক। তখন আমি রাতে বাড়ি চলে যাই এবং আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে রাতে বিভিন্ন জিনিস দিয়ে গরম পানিতে গোসল করানো হয়। গোসল করার পর আমি সেদিন রাতে আবার বাবার সাথে শুয়ে পড়ি। মা অন্য রুমে চলে যায়, কিন্তু বাবা লাইট নিভানোর সাথে সাথেই সেই অবয়বের চেহারা আমার সামনে চলে আসে। বাবাকে বলি লাইট অন করে দিতে। পরের রাতটুকু লাইট অন করেই ঘুমাই। পরের দিন নওশাদের সাথে দেখা হয়। আমার গর্জনে গলা ভেঙে গিয়েছিল। প্রায় 3 দিন পর কণ্ঠ স্বাভাবিক হয়। নওশাদ সবকিছু শুনে বলে, ভাই আমিও পেছনের বারান্দায় বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু দেখতে পেয়েছি। তুমি যখন মাগরিবের নামাজ পড়তে যাও এরপরেই। কি বলো? তুমি তো এই বিষয়ে আমাকে কিছু বলনি। সে বলে, তুমি মাগরিবের নামাজে যাওয়ার পর আমি সেন্টারে একা। তখন ফোনে কথা বলতে বলতে পেছনের বারান্দায় চলে যাই। দেখি আমাদের থেকে উচ্চতায় আরেকটু বেশি, অর্থাৎ সাধারণ কোনো মহিলা তো লম্বা হয় না, বোরকা পরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবি, আমাদের রুমের দরজা ছাড়া তো এই বারান্দায় কেউ আসতে পারবে না, অন্যদিক ফিরে দাঁড়িয়ে আছে। আমি আর সেখানে না থেকে সরাসরি রুমে চলে আসি এবং রুম বন্ধ করে তোমার সাথে বাজারে দেখা করি, কিন্তু কিছু বলিনি এই ভেবে যে তুমি আবার ভয় পেয়ে যাও। পরে আমি বুঝতে পারি যে কিছু একটা তো আছে। আমি শনিবার নওশাদকে বলি, আজকে রাতে কাজ করব না, আজকে এসো না। বাড়িতে যখন আমি আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি, কিছুক্ষণ পর অনুভব করি যে আমার পাশে বিছানায় কেউ শুয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার যখন সোজা হয়ে ঘুমোতে চেষ্টা করি তখন অনুভব করি আমার একদম নাকের কাছে এসে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আছে। চোখ খুলে দেখি কেউ নেই। বুঝতে পারি মনের ভুল, কিন্তু মনের ভুল হলেও ঘুমোতে পারি না। সারা রাত ভয়ে ভয়ে কেটে যায়। আমার বাবার সাথে এই বিষয়টা শেয়ার করার পর আমাদের মসজিদের বড় হুজুরের কাছ থেকে একটি তাবিজ ও তেল পড়া এনে দেন, যা ব্যবহারের ফলে আমি খুব ভালোভাবেই ঘুমাতে পারতাম। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর কোনো ওয়াজে এগুলো ব্যবহার শির্ক জেনে আমি আবার খুলে ফেলি। তাবিজ খোলার পর আবারও সেম সমস্যা দেখা দেয়, ঘুমোতে পারি না রাতে। হঠাৎ করেই রাত 2টা-2:30টার দিকে আমার ঘুমের মাঝে চোখ খুলে দেখি আমি কোনো গাছতলায় শুয়ে আছি। আমার সামনে অনেক জোনাকি পোকা আলো জেলে চলাফেরা করছে। তখনই আমি বুঝতে পারি যে আমি তো আমার রুমের বিছানায় ছিলাম। আমি এটা মনে করেই আমার পাশে হাত দিয়ে লাইট অন করে ফেলি। দেখি আমার রুমেই আমি আছি। ঠিক এমন একটা ঘটনা ঘটেছে বলে আবারও তাবিজ পড়তে বাধ্য হই এবং আমি আমার বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসি। পরে আমার সাথে আর কিছু ঘটেনি। এরপরেও আমার আশেপাশে যারা থাকে তাদের সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে, অনেক, যেগুলো আমার ঘটনার চাইতেও বেশি ভয়ঙ্কর, লোমহর্ষক। ইচ্ছে আছে শেয়ার করার। যদি রাসেল ভাই আপনি একটু সুযোগ দেন, আমি সাবিত আলম ভাইয়ের কাছে শেয়ার করতে চাচ্ছি। উনি লিখে পাঠিয়ে দেবেন, কেননা আমি আগেই বলেছি লিখতে আমি অভ্যস্ত না। যাই হোক, এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এরপরে তিনি একটা পার্সোনাল মেসেজ দিয়েছেন, সেটা আমি আর পড়ছি না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনি কিন্তু খুব চমৎকার লেখেন। হয়তো আপনি লেখেন না রেগুলার, এজন্য আপনার কষ্ট হয়, কিন্তু আপনি খুব গুছিয়ে লিখতে পারেন। এই অভ্যেসটা ধরে রাখবেন, এটাই আমি চাই। আর সাবিতের সাথে কথা বলতে চান, সেটা আপনি অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে বলতেই পারেন, কিন্তু আমি চাইব আপনি লিখে পাঠান আপনার ঘটনা। সেটা সব থেকে বেশি আনন্দদায়ক হবে আমার জন্য, যে আপনি লিখছেন, চমৎকার লিখতে পারেন, সেই চর্চাটাকে ধরে রেখেছেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার ফুপু সন্ধেবেলা খাওয়ার পানি আনতে গিয়ে বাড়ির কাছাকাছি এসে কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত বেশি ছিল
ফুপুর জুতো ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা, ওকে আমি দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর 3-4 মিনিট পরই আমার ফুপুর শরীরে ওই জিনটা ভর করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যান। কেউ ধরে রাখতে পারেনি। সাথে সাথে আমার বাবা, আমার চাচারা লাইট নিয়ে বের হলেও আমার ফুপু কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেলেন না ফুপুকে। শুধু বাড়ির পেছনের দিকের বাগানে ফুপুর একটা শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছেন ফুপু, কিন্তু কেউ এগোতে চাচ্ছেন না। কি বা করার ছিল আমার বাবার? তার তো নিজের বোন, তাকে বাঁচাতে হবে। আল্লাহর নাম করে বাবার সাথে আরো সাহসী দুজনকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। তারপর Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস করে লেখা হয়নি। লেখার হাত ভালো নয়। ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন, না করলেও সমস্যা নেই। স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়। ঘটনাটি আপনার কণ্ঠে পড়ে শোনালে খুশি হব। আমার নামটি প্রকাশ করবেন না। আমি এখন ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার ফুপুর সাথে ঘটেছে লম্বা সময় ধরে। আমার ফুপু তখন কিশোরী। ঘটনার কারণে আমাদের বাড়ির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। আমাদের বাড়ির সামনের দিকে মেইন রাস্তা, রাস্তা ঘেঁষে বড় নদী, পেছনের দিকে আছে পরপর বেশ বড় দুটো বাগান, আর তার পেছনে প্রশস্ত ধান ক্ষেত। এখন আর তেমন নেই। এবার আসি প্রধান ঘটনায়। আমার ফুপু সুন্দরী বলতে যা বোঝায় তাই। আমাদের বাড়ির পেছনের বাগানটা বেশ ঘন ছিল। ওখানে প্রায় জিনের আসর করা ছেলে কিংবা মেয়েদের গোসল দেয়া হতো রাতের বেলায়। তাই প্রায় রাতেই আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কারণ ব্যাপক যজ্ঞের সাথে কবিরাজ বা ওঝারা ওখানে জিনে ধরা লোকদের গোসল করাতো। আর ওই সময় অনেক অতি প্রাকৃতিক কাণ্ড কারখানা ঘটত। তাই আগে থেকেই ওঝারা আক্রান্ত ব্যক্তি বা আত্মীয় স্বজনদের আশেপাশের বাড়ির লোকদের সতর্ক করে দিতেন যেন ওই স্থানে ভুলেও না যায়। কথিত ছিল বাগানের ভেতর যে পুকুরটা আছে তার চারপাশে এক মস্ত তাল গাছ, ওখানে জিনেরা থাকে। তাছাড়া ওই পুকুরের পানি নাকি কিছুদিন পর পর রং পাল্টায়। বর্তমানে পুকুরটি মরে গেছে। কোনো বিশেষ কারণ ছাড়া ওই বাগানে কেউ দিন দুপুরেও যেত না। একই রকম এক গভীর রাতে এক জিনে আক্রান্ত মেয়েকে গোসল সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয় এবং আক্রান্ত মেয়ে সহ সকলকে সতর্ক করা হয় যেন আগামী 40 দিনের ভেতর ওই স্থানে কেউ না যায়। কিছুদিন পর চৈত্রের এক দুপুরে আমার ফুপু তার 2 বন্ধুকে নিয়ে খেলতে খেলতে বাগানের ভেতর পুকুরের কাছে চলে যায় এবং কিছু খেলাধুলার সামগ্রী সংগ্রহ করে। তার মধ্যে ছিল ওই গোসল দেয়া ব্যক্তির কাপড়, হাড়ি বা হাড়ির ভাঙা টুকরো, ফুল, বসার টুল, এসব। সারাদিন তারা এসব নিয়ে মাতামাতি করে এবং সন্ধ্যা নাগাদ তাদের 3 জনেরই ভীষণ জ্বর আসে। এখান থেকেই ঘটনার শুরু। তাদের মধ্যে যে ছেলেটি ছিল সে জ্বরের ঘোরে প্রলাপ বকছিল। প্রথম দিকে কেউ খেয়াল না করলেও রাত বাড়ার সাথে সাথে তার আচরণ পাল্টে যায়, পাগলাটে ধরনের হয়ে যায়। এদিকে আমার ফুপু এবং তার অন্য বন্ধুরা প্রচণ্ড জ্বরে সেন্সলেস অবস্থায় পড়েছিল। তখন এত ডাক্তার ছিল না। ডাক্তার দেখাতে নৌকায় করে সদর হাসপাতালে নিতে হতো। সকাল নাগাদ সকলের জ্বর কমল। যেহেতু আর কিছু ঘটেনি তাই ব্যাপারটাকে কেউ পাত্তা দিল না। কিন্তু পরের দিনগুলোতে আবার কিছু না হলেও আমার ফুপুর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঘটনা 1। ব্যাপারটা আমলে নেননি তিনি। উঠতি বয়সী মেয়েদের আচরণ এমন হতেই পারে ভেবে দাদি তেমন নজর দেননি। এর বেশ কিছু বছর পর আমার ফুপু যখন পূর্ণ যুবতী হয়ে ওঠেন তখন থেকেই সমস্যা। 3 জনই একই সাথে এই সমস্যায় ভুগতে থাকেন। ফুপুর বান্ধবী হঠাৎ কথাবার্তা বন্ধ করে দেয় এবং এক নাগারে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরকম কিছুক্ষণ বা কয়েক ঘন্টা থাকার পর
অজ্ঞান হয়ে যায়। সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়, আর বন্ধুটি নিজের মাথার চুল টানে বারবার একই শব্দ উচ্চারণ করতে থাকে। ঘন্টা কয়েক পর ঠিক হয়ে যায় এবং এতক্ষণ সে কি কি করেছিল ভুলে যায়। শুধু আমার ফুপু পাগলাটে আচরণ করা শুরু করে। সবসময় খিটখিটে মেজাজ হয়ে থাকে তার, যাকে পায় তাকে গালাগাল করে। নিশ্চয় জেনে থাকবেন, আগের দিনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো। আমার ফুপুরও বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব ঠিকঠাক থাকার পরেও শেষ সময়ে বিয়ে ভেঙে যেত। আমার ফুপু বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাতো না, পাত্রপক্ষের সামনে আসতে চাইতো না। বিয়ের আলোচনা যত বাড়তে থাকে আমার ফুপুও তত অস্থির হতে থাকে। অনেক চেষ্টার পরে যখন তার বিয়ে ঠিক হয়, হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। অশ্রাব্য ভাষায় চিকন কণ্ঠে সবাইকে গালাগালি করতে থাকে। এমন অবস্থায় কারো বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটছে। তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে খবর দেওয়া হলো। হুজুরকে দেখে আমার ফুপু যেন আরো অস্থির হয়ে উঠলেন আর হুজুরকে গালাগালি করা শুরু করলেন। হঠাৎ ফুপুর সাথে থাকা হিন্দু জিনটি কথা বলে ওঠে, ওকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গ কখনো ছাড়ব না। আমৃত্যু আমরা একসঙ্গে থাকব। কেউ যদি এতে বাদ সাধে আমি তাকে নিয়ে যাব। এরপর আমার ফুপু অজ্ঞান হয়ে যান। আমার দাদি মরিয়া হয়ে হুজুরকে কিছু করতে বলেন, কারণ এই ঘটনা গ্রামে 5 কান হলে আমার ফুপু যত সুন্দরীই হোক না কেন আর বিয়ে হবে না। হুজুর বলেন, জিন অনেক শক্তিশালী, আমি এর কিছুই করতে পারবো না। হুজুর আরও জানালেন তার সাথে একটি হিন্দু জিন থাকে, সেটা বেশ কয়েক বছর আগেই ভর করেছে। এই ঘটনার পর আমার দাদা দাদি আর দেরি না করে বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যেতে থাকেন। কিছু কবিরাজ সোজা না করে দেন, কিন্তু 2-1 রাজি হলেও পরে সামান্য চিকিৎসা দিয়ে বলেন এই জিন তাড়ানো তাদের পক্ষে সম্ভব না, কারণ এই জিনটার মধ্যে সবচেয়ে খারাপ জাত এটিরই খবিশ। এবং এই জিন আমার ফুপুকে বিয়ে করে নিয়েছে। এত বছর ধরে জিন ফুপুর সাথেই আছে, সে এখন কিছুতেই যাবে না। আর তাড়ানোর চেষ্টা করলে ফুপুর বড় কোনো ক্ষতি হতে পারে। দিশেহারা দাদা দাদি কবিরাজকে অনেক অনুরোধ করার পর তিনি একজন হুজুরের সন্ধান দেন, যিনি সাময়িক এটার সমাধান করতে পারেন। কাল বিলম্ব না করে আমার দাদা দাদি সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, এই জিন অনেক জেদি, সহজে আমার ফুপুর পিছু ছাড়বে না, কিন্তু তিনি কিছুদিনের জন্য তাবিজ কবজ দিতে পারেন। একেবারে কোনো উপায় না পেয়ে আমার দাদা দাদি হুজুরের পরামর্শ শুনলেন, কিছু তাবিজ কবজ নিলেন এবং নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট তিথিতে 3 রাস্তার মাথায় সূর্যোদয়ের আগে গোসল করালেন এবং কিছু নিয়ম বলে দিলেন, ফুপু যেন এই নিয়মগুলো মানেন। হুজুরের কথা মতো তাই করা হলো। এর পরদিন থেকেই শুরু হলো ওই বদজিনের তাণ্ডব লীলা। সন্ধ্যা হলেই কেউ বাইরে নামতে পারেন না। অন্য কোথাও ঝড় বৃষ্টি না থাকলেও আমাদের বাড়ির আশেপাশে যেন প্রলয়ঙ্কারী ঝড় শুরু হতো। চারিদিকে গাছের ডালপালা যেন একে অপরের সাথে আছাড় খাচ্ছে। টিনের চালে ঢিল মারার শব্দ, টিনের চালের ওপর ভেঙে চুরে কেউ হেঁটে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরাও এর ভুক্তভোগী হলেন। দিনের পর দিন এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দাদি ওই হুজুরের কাছে আবার গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। হুজুর জানালেন এই জিন উন্মাদ হয়ে গেছে, সে যেভাবেই হোক আমার ফুপুকে নিয়ে যাবে। আগামী 41 দিন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। শুরু হলো ফুপুকে পালাক্রমে পাহারা দেয়া। এই 41 দিন আমার দাদা দাদি এবং আমার মা সর্বাত্মক চেষ্টা করলেন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। 41 দিন পার হলে সবকিছু যেন আচমকা ঠান্ডা হয়ে যায়। আমার ফুপুর বিয়ের কথাবার্তা আবার শুরু হয়। এই যাত্রায় তার বিয়ে ঠিক হয়ে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই ফুপু বিয়ে করেন। আমার ফুপুর শ্বশুর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। বছরখানেক সংসার করার পর আমার ফুপু গর্ভবতী হন। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হাজব্যান্ডকে মারধর শুরু করেন এবং বাজে ভাষায় গালাগালি শুরু করেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে ফুপা কল করে বাড়িতে কাউকে আসতে বলবেন। তিনি এক লোক মারফত আমার আব্বাকে খবর পাঠালেন। আমার আব্বা যেন অতি সত্বর ফুপুর বাড়িতে যান। 2 দিন পরে আমার আব্বার কাছে খবর পৌঁছায়। আমার আব্বা আর দেরি না করে ফুপার বাড়িতে রওনা দেন এবং গিয়ে দেখেন তার বোন অর্থাৎ আমার ফুপুকে বেঁধে রাখা হয়েছে। উপুর হয়ে পড়ে আছে সে। আমার ফুপু 3 ভাইয়ের 1 বোন। যে কোনো ভাই তাদের আদরের বোনের এই অবস্থা সহ্য করতে পারবেন না। আমার ফুপু বিড়বিড় করছেন। আব্বা মনোযোগ দিয়ে শুনলেন। একজন স্ত্রী, তার স্বামী, তাদের যে সাংসারিক কথাবার্তা সেই কথাগুলোই হচ্ছিল। বাবার সহ্য করতে পারলেন না। আমার ফুপা বিমূঢ় হয়ে বসে আছেন। তিনি জানান এই কয়দিনে আমার ফুপু কিছুই খায়নি আর মুখ দিয়ে কিরকম বিশ্রী শব্দ করছে। গায়ে কোনো কাপড় রাখছে না, ছেড়ে দিলে দৌড়ে কোথাও পালানোর চেষ্টা করছে। এমন অবস্থায়
তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। নিজের স্ত্রীর এমন অবস্থা, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়, কেউ সহ্য করতে পারবে না। আমার আব্বা আমার ফুপাকে একজন হুজুর ডাকতে বললেন। আমার ফুপা জানালেন তিনি সে চেষ্টা করেছেন, কিন্তু কোনো হুজুরই তার কাছে ঘেঁষতে পারছে না, আর বাকি যারা আছে তারা সাহস করছে না। আব্বার উপায় না দেখে বিয়ের আগে যে হুজুর ফুপুর ট্রিটমেন্ট করেছিলেন সেই হুজুরের সন্ধান নিলেন। অনেক চেষ্টার পরে হুজুরের সন্ধান মিলল এবং অবশেষে আব্বা হুজুরকে জিজ্ঞেস করলেন পরিস্থিতি পূর্বের মতো কেন হলো। হুজুর বললেন, তোমাদের আগেই বলেছি এটা অনেক শক্তিশালী একটা জিন, এর সাথে পেরে ওঠা এত সহজ হবে না, নিয়মগুলো ঠিকমতো পালন করতে বলেছিলাম। এবার আর হুজুর এ ব্যাপারে জড়াতে চাচ্ছিলেন না। আব্বা অনেকটা হুজুরের পায়ে পড়ে কাকুতি মিনতি করে হুজুরকে সাথে করে নিয়ে আসলেন। আশেপাশের মহিলারা আবার ফুপুর গায়ে কাপড় জড়িয়ে দিল। কোনো রকমে হুজুরের সামনে হাজির করা হলো। হুজুরকে দেখেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। হুজুর জিজ্ঞাসা করলেন, তুই আবার কেন এসেছিস? জিনটি বলল, আমি তো কখনো যাইনি, আমি তো শুধু অপেক্ষায় ছিলাম একটা সুযোগ। হ্যাঁ, সুযোগ পেয়েছি তাই আবার এসেছি। আমি তো আগেই বলেছি আমি ওকে কখনো ছাড়বো না। হুজুর ফুপাকে জিজ্ঞেস করলেন, আমার ফুপুর তাবিজ কোথায়? এই সময় ফুপা জানালেন তিনি এই তাবিজের ব্যাপারে কিছু জানেন না, তবে তার হাতে বা বাহুতে কিছু তাবিজ ছিল যা কিছুদিন থেকে গায়েব। হুজুর বললেন, এতেই সমস্যা, কোনোভাবে তাবিজগুলো ওই শয়তান জিন সরিয়েছে। এই জিন কিভাবে যাবে আমার জানা নেই, তবে আমি আগের মতোই তাবিজ দিতে পারি, এতে কিছু হলে হতেও পারে। হুজুর তাবিজ এবং কিছু তেল পড়া, সরিষা পড়া এসব দিলেন। এরপর হুজুরের দেয়া তাবিজগুলো সবাই মিলে ধরে বেঁধে ফুপুর বাহুতে পুড়িয়ে দিলেন। এরপর ফুপু ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সমস্যাটা সুপ্ত অবস্থায় থেকেই গেল। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। আমার আব্বা ফুপুকে আমাদের বাসায় নিয়ে আসলেন। সেখানে তার একটা মেয়ে বেবি হলো, কিন্তু মেয়েটা আমার ফুপা বা ফুপুর মতো, অর্থাৎ বাবা মার মতো হয়নি। আল্লাহ মাফ করুন, বেবিটা ছিল কুচকুচে কালো। সন্তান যেমনই হোক না কেন বাবা মা তাকে ভালোবাসেন। সবার কটূক্তি উপেক্ষা করে আমার ফুপু তাকে লালন পালন শুরু করলেন। কিন্তু যখনই আমার ফুপা বাবুকে কোলে নিতে চাইতেন, ধরতে চাইতেন, ফুপু কিছুতেই ফুপাকে বাবুর কাছে ঘেঁষতে দিতেন না। এমনকি ফুপুকে ফুপা বাড়ি নিতে চাইলেও তিনি যেতে অস্বীকৃতি জানান। সবাই বোঝালেও কোনো লাভ হলো না, তিনি শ্বশুর বাড়ি যাবেন না। আমার ফুপা তার নিজের বাড়িতে চলে গেলেন। বেশ কয়েকবার নিতে আসলেও ফুপু চায়নি। আমাদের বাড়িতেই স্থায়ীভাবে তিনি থাকা শুরু করলেন। এতে সবাই বিরক্ত হলেও জোর করে কিছু বলল না। বছর 2 বাদে অবশেষে ফুপা একেবারে আমাদের বাড়িতে আসা যাওয়া খোঁজ খবর নেওয়া ছেড়ে দিলেন। মেয়ের অসুখে বিসুখে তাকে খবর পাঠালেও কোনো আগ্রহ দেখাতেন না। এর কয়েক বছর পর আমার ফুপু আবার তাবিজ হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন। সেই আগের অবস্থা, যখনই জিনটি ফুপুর উপরে ভর করত আমাদের পরিবারের সদস্যরা সরে যেতেন। মহিলারা দরজায় শক্ত করে খিল এঁটে দিতেন, কারণ ওই জিন ফুপুর শরীরে ভর করলেই তিনি বাইরে যেতে চাইতেন। 5-7 জন মিলেও তাকে ধরে রাখতে পারতেন না। দরজা ভেঙে বের হয়ে যাবেন এমন অবস্থা। আমি নিজের চোখে দেখেছি তিনি কি পরিমাণ শক্তিশালী হয়ে যেতেন, কেউ আটকাতে পারত না। দরজার বাইরে এবং ভেতরে লক করা থাকতো। আমার দাদি আদরের মেয়ের এই অবস্থা দেখে কান্না করতেন। বেশিরভাগ সময় আমার মা এগুলো সামাল দিতেন, কারণ আমার ফুপুকে এই অবস্থায় কেউ ধরতে গেলে প্রচুর মারতেন তিনি। তাই আমার চাচিরা কেউ ভয়ে কাছে যেতেন না। আমাদের পাশের বাড়ির এক চাচি ছিলেন, ফুপুর ওপর জিন ভর করলেই তাকে খবর দেয়া হতো। তিনি এসে দোয়া পড়তেন এবং ফুঁ দেয়া পানি ফুপুর ওপরে ছিটিয়ে দিতেন। তখনই আমার ফুপু ওই চাচির অতীত জীবনের সব ঘটনা বলতে শুরু করতেন। এমন অবস্থায় ফের ফুপু যখন অসুস্থ হতেন, চাচিকে ডাকলেও তিনি আসতেন না, অথবা আসলেও আড়ালে থাকতেন। কিন্তু তাও ফুপুর শরীরের জিনটা যেত না। তার ওই চাচির নামে নানান কথা বলতো। চাচির দোয়া কালাম পড়ে পানি পড়া দিলে সুস্থ হতেন, কিন্তু বাড়ি যাওয়ার পথে বিভিন্ন কায়দায় ওই শয়তান জিন তাকে ভয় দেখাতো। বেশিরভাগ সময় সন্ধ্যার দিকে জিনেরা আসর করত, কখনো মাঝরাতে। অনেকদিন এমনও হয়েছে সারা রাত সবাই বসে বসে তাকে পাহারা দিচ্ছে। ফজরের আজান পড়লে জিন ফুপুর শরীর ছাড়ে। এরকম একদিন আমার ফুপু সন্ধ্যাবেলা খাওয়ার পানি আনতে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা গেলে বাড়ির কাছাকাছি এসে তিনি কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত ছিল ফুপুর জুতা ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা আমি ওকে দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর 3-4 মিনিট পরই আমার ফুপুর শরীরে ওই জিনটা ভর করত। কেউ বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যেতেন। কেউ ধরে রাখতে পারতেন না। সাথে সাথে আমার বাবা, চাচা সবাই লাইট নিয়ে বের হয়ে যেতেন। আমার ফুপু যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেতেন না।
বাড়ির পেছন দিকের বাগানে তার শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছে ফুপু, কিন্তু কেউ এগোতে চাইছেন না। আমার আব্বা আর কি করবেন? তার তো নিজের বোন, তাকে তো বাঁচাতেই হবে। আল্লাহর নাম করে আব্বা তার সাথে আরো দুজন সাহসী লোককে নিয়ে বাড়ির পেছনে জঙ্গলের দিকে খুঁজতে গেলেন। অবশেষে বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গলের পর একটা নালার মতো ছিল যেখানে জোয়ার ভাটার পানি যাওয়া আসা করত। সেই নালার কাছে একটা লম্বা কাঁঠাল গাছের মাথায় ফুপুকে পাওয়া গেল। বসে বসে তিনি মগ্ন হয়ে কিছু খাচ্ছেন। তার মুখে লাইটের আলো পড়তেই তার দাঁতগুলো চকচক করে উঠল। আব্বা নিচে গাছে উঠলেন। গাছের নিচে যারা ছিলেন তারা অনবরত দোয়া পড়ছিলেন। এখন আমাকে বলেন, এরকম একটা অবস্থায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারেন না বা ইচ্ছে করে এগুলো করেন না। আমার আব্বা ফুপুকে টাচ করা মাত্রই তিনি জ্ঞান হারালেন। কিছু লোক মিলে ধরাধরি করে ফুপুকে ঘরে নিয়ে আসলেন। 4 জন পুরুষ মিলে তাকে তুলতে পারছিলেন না। সে রাতে তার জ্ঞান ফিরল না। বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটল। প্রত্যেকবারই তাকে বাগানে বা বিলের মধ্যে পাওয়া যেত। এভাবেই অনেকগুলো বছর পার হয়ে গেল। আমার ফুপুর মেয়ে, মানে আমার ফুফাতো বোনকে আমার দাদিই পালতেন। সমস্যার কোনো সমাধান হলো না। যেখানে কোনো ভালো রুকাইয়ার সন্ধান পেয়েছেন আমার দাদি, আমার আব্বা ফুপুকে নিয়ে গেছেন, কিন্তু কিছুতে কিছু হয়নি, কোনো পরিবর্তন হয়নি অবস্থার। এভাবেই চলছিল জীবন। আমার ফুফাতো বোন যেবার এসএসসি দিবেন, সেইবার ফুপু দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। কারণ একে তো অল্প বয়সে স্বামী হারা হয়েছেন, তার উপর এখন দাদা দাদিও বেঁচে নেই। সব কিছুর ওপর বিরক্ত হয়ে তিনি বিয়ে করবেন ঠিক করেন। কোনো ঝামেলা ছাড়াই ফুপুর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়, কারণ তখন এক হুজুরের তদবির চলছিল। বিয়ের কয়েক মাস পরেই পূর্বের ন্যায় ঝামেলা শুরু হয়। আমার ফুপু শুকিয়ে কাঠ হয়ে গেলেন, কিছু খেতে পারছিলেন না। নতুন ফুপা অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কিছুতেই ফুপু সুস্থ হচ্ছিলেন না। দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। ফুপাও হার মানার পাত্র না। এত কিছু করেও যখন ফুপু সুস্থ হচ্ছিলেন না, ফুপার তখন সন্দেহ হয়। তিনি ফুপুকে জিজ্ঞেস করেন অন্য কোনো কারণ আছে কিনা, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে চান। ফুপা বললেন, যা হবার হয়ে গেছে, কিন্তু এভাবে আর না। কিছুতেই তিনি তার স্ত্রীকে হারাতে রাজি নন। অনেক জায়গায় ফুপুর রুকাইয়া করানো হলো। ফুপা যেখানে ভালো হুজুর কবিরাজের সন্ধান পেতেন, সেখানে ফুপুকে নিয়ে যেতেন। শেষমেশ ফুপা এক জাদ্রেল কবিরাজের সন্ধান পেলেন ফরিদপুরের ভাঙায়। অনেক বছর হয়ে গেছে, তখন সঠিক জায়গার নাম বলতে পারবো না। এই কবিরাজ কোথাও বেশি দিন থাকেন না, তাই ফুপা তার এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ পাওয়া মাত্রই আমার ফুপুকে সেখানে নিয়ে গেলেন। প্রায় 7 দিন লাগাতার ফুপুর ট্রিটমেন্ট হলো। আমার ফুপার কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রতি রাত্রে জিনকে হাজির করা হতো। জিনগুলো ছিল খবিশ প্রজাতির। জিনটি অনেক শক্তিশালী হওয়ার কারণে কিছুতেই জিনটির সাথে পেরে উঠছিলেন না কবিরাজ। এরপর আর একজন কবিরাজের শরণাপন্ন হন তিনি। পরে কবিরাজের সাথে থাকা জিন এবং তান্ত্রিকের মন্ত্রের সমন্বয়ে জিনটিকে দুর্বল করা হয়। এরপর গভীর রাতে মাটির মটকার উপরে আমার ফুপুকে গোসল দিয়ে পবিত্র করা হয়। কালো ছাগল এবং কালো মুরগির রক্ত দেয়া হয়। গোসল শেষে মাটির মটকাগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং দেখা যায় ফুপুর সারা শরীরে কে যেন নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে গেছে। সকালবেলা সূর্যের আলো ফুটতেই ফুপুকে নিয়ে ফুপা বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। কবিরাজের একজন সহকারী পাঠিয়ে স্থানীয় হুজুরের মাধ্যমে আমার ফুপুর নতুন বাড়িটি বন্ধ করা হয়। ফুপুর সুস্থ হতে বেশ কিছুদিন লাগে। আমরা মাঝে মাঝে গিয়ে ফুপুকে দেখে আসতাম। দিনে দিনে তার স্বাস্থ্য ভালো হতে শুরু করলো। তিনি আবার সন্তান সম্ভবা হন, কিন্তু ফুপা ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। বেশ ভালো সচ্ছল পরিবার ছিল তার, কিন্তু দিনে দিনে পরিবারে আর্থিক সংকট শুরু হয়। আমার ফুপুর দ্বিতীয় সন্তানটি ছিল ছেলে। সে দেখতে স্বাভাবিক ছিল। আমার এই ফুপা আমার ফুপুকে খুব ভালোবাসতেন, তাই তিনি ফুপুকে সুস্থ করে ছেড়েছেন। সব প্রশংসা মহান আল্লাহর। তারপরও ফুপুর জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনা ঘটেছে। ফুপু পুরোপুরি সুস্থ হওয়ার পর একদিন আমি জিজ্ঞেস করি, খবিশ জিনটি দেখতে কেমন ছিল, তিনি কখনো দেখেছেন কিনা। ফুপু জানান, জিনটি দেখতে এত পরিমাণ বিশ্রী ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেখলেই শরীরে রক্ত হিম হয়ে যায়। তার কথা সত্যি হলো, আমিও সেই রকম অভিজ্ঞতা অর্জন করলাম। যে না দেখবে সে কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ সবাইকে মাফ করুন, কেউ যেন এইরকম পরিস্থিতিতে না পড়ে। আল্লাহ আমার ফুপাকে জান্নাত নসিব করুন। ফুপা মারা গেছেন 2 বছর হলো। ফুপু এখনো অসুস্থ। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি তার নাম উল্লেখ করেছেন। এবং আমি আশা করব যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাকে বলবো, অনুগ্রহ করে আপনার পরের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমরা
আশা করছি আপনার পরের ঘটনাগুলো খুব দ্রুত পেয়ে যাব। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন ঘটনা। আপনি বা অন্য যারা পাঠাতে চাচ্ছেন তারা। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব। ঘটনাটি এসেছে খুলনা থেকে। আপনারা সবাই জানেন যে খুলনার ঘটনাগুলো একটু স্পেশাল হয়, তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় যেতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি অরুণী খুলনা দৌলতপুর থেকে বলছি। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এইটা আপনার কাছে পাঠানো আমার দ্বিতীয় ঘটনা। আগের ঘটনাটা হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি, তবে আমিও হাল ছাড়ার পাত্রী নই, তাই নতুন করে আবার একটা সত্য ঘটনা লিখছি। আমি ভয়েস রেকর্ড করে ঘটনাটি পাঠাতে পারতাম, তবে আমি চাই আমার একটি ঘটনা আপনার মুখে শুনতে। ঘটনা পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি এই ঘটনাটি শুনেছি আমার বড় ভাই ফারুকের কাছে, আর এই ঘটনা ঘটে তার দুজন বন্ধুর সাথে। এই ঘটনা আমি আমার ভাইয়ের কাছে আরও আগে একবার শুনেছিলাম, তখন ছোট ছিলাম তাই অনেক কিছু বুঝতে পারিনি। তবে যেহেতু আমি এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভাইয়ার কাছে আবার শুনতে বসলাম। চলুন শুরু করি ঘটনা। আমার ভাইয়া আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। সালটা ছিল 2009। তখন তুই অনেক ছোট। আমি সবে HSC পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। পরীক্ষা শেষ, ছুটি পেয়ে গেলাম, মনটাও খুশি। তখনই তোর শাহিন ভাইয়া আর লিটন ভাইয়া আসলো আমার বাসায়। বলে রাখা ভালো, শাহিন এবং লিটন এরাই ছিল সেই দুইজন ভাইয়ার অনেক কাছের বন্ধু যারা। তো শাহিন আর লিটন বলল, পরীক্ষা তো শেষ, চল আমরা দূরে কোথাও ঘুরে আসি। কথাটা শুনে আমি বললাম, আচ্ছা তোরা ঠিক কর কোথায় যাবি না যাবি, জায়গা ঠিক হলে আমাকে জানাস। এটা বলার পর ওরা দুজন চলে যায়, আর তারপর আমি গোসল করে খাওয়া দাওয়া করে মায়ের সাথে কথা বলি। পরীক্ষা শেষ, বন্ধুরা সবাই ঘুরতে যাবে, আমিও যাব 3 দিনের জন্য। কথাটা শুনে মা রাজি হলো না। আসলে মায়ের মন তো হয়তো কিছু বুঝতে পেরেছিলেন ক্ষতি হতে পারে দূরে কোথাও গেলে, তাই আমাকে সাফ মানা করে দেন। আমি মাকে অনেক বুঝিয়ে রাজি করালাম, অনুরোধ করলাম আব্বাকেও বোঝানোর জন্য। তো মা আব্বাকে বলার পর আব্বা আমাকে ডাকলো, জিজ্ঞেস করলো, পরীক্ষা শেষ? হ্যাঁ আব্বা। তো কোথায় যাচ্ছ বন্ধুদের সাথে? এখনো জানি না, ওরা ঠিক করলে আপনাকে জানাবো। দেখো, ঘুরতে যাও সমস্যা নেই, তবে শান্ত হয়ে যাবে আর শান্ত হয়ে ফিরবে। এই বলে আব্বা আমাকে যাওয়ার এবং থাকা খাওয়ার খরচ দিলেন। বাসার সবাই রাজি, আমিও অনেক খুশি ছিলাম। তবে কে জানতো আর কয়েক ঘন্টা পর আমার জীবনে নেমে আসবে এক কালো রাত। তখন সন্ধ্যা, আমার 2 বন্ধু আবার আসলো আর বলল, ফারুক আমরা সবাই মিলে ঠিক করলাম। আমি বললাম, সবাই বলতে আমরা 3 জন বাদে আর কে? লিটন বলল, আরও 4 জন যাবে আমাদের সাথে। আমি বললাম, ভালোই মজা হবে এবার, কিন্তু যাব কোথায়? শাহিন বলল, চট্টগ্রামে যাব, পাহাড়ে উঠব, জায়গাটা বেশ উপভোগ করার মতো। তো যেমন কথা তেমন কাজ, আমরা পরদিন ভোরে রওনা দিলাম। আর বাসায় বললাম যে খুলনার বাইরে যাব, তবে খুলনার আশেপাশে কোথাও থাকবো, কারণ চট্টগ্রামের কথা শুনলে আব্বা আমাকে যেতে দেবেন না। তবে এখন আফসোস হয় কেন সত্যি কথা বললাম না। যদি সেদিন সত্যি কথা বলতাম তাহলে হয়তো ওই দিনটা দেখতে হতো না। যাই হোক, তারপর আমরা সুস্থভাবে চট্টগ্রামে পৌঁছালাম। আমাদের যেতে যেতে দুপুর হয়। ভাবলাম দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বের হব পাহাড় দেখতে। আমরা বিকেলে বের হই আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে ঘুরতে থাকি। এর মধ্যে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে একদম খেয়াল করিনি। আমাদের সাথে একজন বৃদ্ধ লোক ছিলেন, নাম অমল পাল। উনি বললেন, দেখো সন্ধ্যা হয়ে গেছে, এমনিও পাহাড়ি এলাকা ভালো না, শুনেছি এখানে খারাপ ডাকাত দল আছে, রাতের অন্ধকারে এখানে থাকা ঠিক হবে না, চলো ফিরে যাই। বলে লোকটা উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করলো। আমরা আসলাম নাকি আসলাম না এতে ওনার মাথা ব্যথা নেই। যাই হোক, আমরা ওনার কথায় পাত্তা দিলাম না। আমরা 7 জন হেঁটে যাচ্ছি। এর মাঝে একটা জিনিস বলি, তখন
তখন ছিল ভাদ্র মাস। আকাশের চাঁদটা কালো মেঘে কিছুক্ষণ পর পর ঢেকে গিয়ে আবার আলো দিচ্ছে। তখন আমাদের সাথে কোনো মোবাইল ফোন বা কোনো আলো ছিল না। আমরা ওই চাঁদের আলোয় হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে লোকালয় থেকে দূরে চলে এসেছি বুঝতে পারিনি। এরপর সবাইকে বললাম, আচ্ছা আজকে অনেক কিছু দেখেছি, এবার না হয় চল ফিরে যাই, কাল আবার আসবো। তবে আমার বন্ধুরা বলল, কেবল সন্ধ্যা হয়ে রাত নামলো আর তুই এখনই যাবি যাবি করছিস। এই বলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো আর বলল যে, তুই ওই বৃদ্ধ লোকের কথা শুনে ভয় পেয়ে গেলি। ঠিক এমন সময় হঠাৎ করে পরপর টানা 3 বার বিকট শব্দে গুলির আওয়াজ শুনতে পেলাম। এবার আমরা সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। আমি মনে মনে ভাবলাম, তাহলে ওই বৃদ্ধ লোক ঠিকই বলেছিলেন। এর মধ্যে কারা যেন জঙ্গল থেকে বন্দুক হাতে আমাদের দিকে ছুটে আসতে লাগলো আর বলল, এই কারা রে, দাঁড়া, একবার ধরতে পারলে জিন্দা দাফন করে ফেলবো। এই শুনে আমরা আর দাঁড়ানোর সাহস পেলাম না। যে যার মতো করে দৌড়ে পালাতে লাগলাম। আমি, লিটন, শাহিন আমরা আমাদের উল্টো দিকের জঙ্গলে দৌড়াতে লাগলাম। আর বাকি 4 জন কোথায় যাচ্ছে জানি না। আগে নিজেরা বাঁচি, তারপর অন্যদের বাঁচাবো, এই বলতে বলতে আমরা প্রাণপণে দৌড়ে যাচ্ছি। চারিদিকে অন্ধকার, কিছুই তেমন দেখতে পাচ্ছি না। এর মধ্যে হঠাৎ কিসের সাথে যেন খুব জোরে একটা বাড়ি খেয়ে আমি মাটিতে বসে পড়ি। আর সাথে সাথে আমার ওই 2 বন্ধুও বাড়ি খেয়ে মাটিতে বসে পড়ে। এরপরে যা দেখলাম সেটা হয়তো কল্পনাকেও হার মানাবে। আমরা কিসে এত জোরে বাড়ি খেয়েছি এটা দেখার জন্য যখন উপরে তাকাই, তখন দেখলাম গলায় দড়িতে একটা মেয়ের লাশ ওই মাঝ জঙ্গলে ঝুলে আছে। আর তখন বুঝতে পারলাম যে আমরা মেয়েটার পায়ের সাথে বাড়ি খেয়েছি। আর এটা বুঝেও, এটা দেখার সাথে সাথে আমরা 3 জনই জ্ঞান হারাই। সকালে যখন জ্ঞান ফিরে তখন দেখি আমরা ওই জঙ্গলেই পড়ে আছি। জ্ঞান ফেরার সাথে সাথে আমি চারপাশে দেখতে লাগলাম, লাশটা কোথায়? অবাক করা ব্যাপার হলো, লাশটা কোথাও নেই। যাই হোক, এরপর আমি আমার বন্ধুদের জ্ঞান ফেরাই এবং জঙ্গল দিয়ে বের হই। আমরা 3 জন আমাদের ঘরে গিয়ে দেখি আমাদের বাকি 4 জন বন্ধু এখনো ফেরেনি। তখনই সেই বৃদ্ধ লোক আমাদের 3 জনকে কষে 3টা থাপ্পড় মারল আর বলল, তোমাদের বারণ করেছি, ওই দিকটা ভালো না, কিন্তু আমার কথা শোনোনি, তোমাদের দেখে নেব। লোকটা কথাগুলো বলে বাইরে চলে গেলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজব লোক তো, এরকম একটা ব্যবহার করলো। ইতিমধ্যে পুলিশও তদন্ত শুরু করেছে। আমাদের জিজ্ঞাসাবাদ করলে আমরা রাতের ঘটনা সব বলি। আমাদের কথা শুনে পুলিশের দারোগা খুবই অবাক হলেন। অনেক খোঁজাখুঁজি করেও ওই 4 জনকে পাওয়া যায় না। তাই আমরা 3 জন আমাদের বাসায় চলে আসলাম। কি মনে করছেন শ্রোতাবৃন্দ, ঘটনা এখানেই শেষ? না, এখানে শেষ হলে পারত, কিন্তু ভাগ্যের লিখন বদলাবে কে বলুন? তারপর ভাইয়া আবারও দীর্ঘ একটা শ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমরা বাসায় আসার পর জানতে পারি আমাদের ওই 4 জন বন্ধুর গলা কাটা লাশ ওদের প্রত্যেকের বাড়িতে গতকাল রাতে কারা যেন রেখে গেছে। এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সাথে সাথে বমি করে আবারও জ্ঞান হারাই এবং আমি, লিটন আর শাহিন মিলে ওই 4 জনের বাড়িতে যাই। তাদের প্রত্যেকের পরিবারেরই অনেক খারাপ অবস্থা। এর মধ্যে একদিন চট্টগ্রামের সেই পুলিশ দারোগা আমাদের বাসায় আসেন। আমি সেদিন ওই জায়গা দিয়ে আসার সময় ভুলে আমার আইডি কার্ড ফেলে আসি। দারোগা খোঁজ নিয়ে বাসায় চলে আসেন এবং বাসায় এসে উনি যেই ঘটনা আমাকে বলেন তা শুনে আমি আর আমার মধ্যে ছিলাম না। দারোগা বলেন, তোমরা আসার পর আমি আবার তোমাদের থাকার ঘরগুলো চেক করি এবং তখনই আমি তোমাদের খাটের নিচে তোমার এই আইডি কার্ডটা পাই। অবাক করা ব্যাপার হলো, তখনও কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধ লোক আমার উপর আচমকা হামলে পড়ল। সে দেখতে বৃদ্ধ হলেও ওর শক্তি ছিল 5 জন মানুষের সমান বা তারও বেশি। কোনো মতে ধাক্কা দিয়ে আমি আমার পাশে থাকা চেয়ার দিয়ে ওর গায়ে আঘাত করি এবং সাথে সাথে ওকে গ্রেপ্তার করি। আর তারপর জানতে পারি একটা অদ্ভুত সত্য, লোকটা ছিল একজন কালো জাদুর চর্চাকারী। তাছাড়া ওর জাদু আর শক্তি বাড়ানোর জন্য একটা শয়তানের কাছে সে সাহায্য চায়। তবে শয়তান তার বিনিময়ে ঠিক 8 জন কুমারী মেয়েদের বলি এবং 8 জন কুমার ছেলের মাথার ঘিলু ও চোখ চায়। আর তখনই তোমরা ওই জায়গায় ঘুরতে যাও। তোমাদের আগে ওই অমল ওর নিজের ছেলেকে বলি দেয়। আর তোমাদের দেখেও ও নিজেকে সামলাতে পারে না, তাই মিথ্যে গল্প বানায় যে এখানে ডাকাত আছে যারা মানুষ মারে। এসব বলে তোমাদের উস্কে দেয় যাতে তোমাদের মনে ভয় হয় আর তোমরা ওর পিছু পিছু যাও। আর ওর পিছু গেলেই তোমাদের মৃত্যু। যেহেতু ওই জায়গায় লোকালয় ছিল তাই ও তখনও তোমাদের জোর করেনি। যদি কেউ সন্দেহ করে, আর ওই জায়গায় এলাকাবাসীরা সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না। তাদের ঘর থেকে মাঝে মধ্যে কুমারী মেয়েদের খুঁজে পাওয়া যেত না।
যাদের এই বৃদ্ধ ওর গুরু শয়তানের কাছে উৎসর্গ করত। মেয়েগুলো আপনা আপনি ঘর থেকে বের হয়ে জঙ্গলে গিয়ে নিজেদের গলায় দড়ি দিয়ে নিজেরা আত্মহত্যা করত। আর মধ্যে একজন ছিল ওই মেয়েটা যাকে তোমরা মাঝ জঙ্গলে ঝুলে থাকতে দেখেছ। সেদিন তোমরা যাদের বন্দুক হাতে দেখেছ ওরা কোনো ডাকাত না, ওরা ছিল পুলিশ যারা ওই এলাকাটি পাহারা দিচ্ছিল। এতগুলো মেয়ে নিখোঁজ হয়েছে সে কারণেই। ওরা প্রতিদিন সন্ধ্যা হবার পর 3টা গুলি ছোড়ে যাতে করে ঘরের বউ মেয়েরা দরজা বন্ধ করে। আর তখনই ওই সময়টায় তোমরা ওদের সামনে পড়ো, আর ওরা তোমাদের চোর ভেবে তাড়া করে, আর তোমরাও ওদের ডাকাত ভাবো। গুলির আওয়াজ শুনে ওই বৃদ্ধ তোমাদের দিকে যাওয়া শুরু করে, কারণ ও জানতো যে এই সময়ে পুলিশ গুলি ছোড়ে আকাশে। আর ওইটা শুনে তোমরা এদিকে আসলে ওই ব্যক্তি তোমাদের ওর আস্তানায় নিয়ে গিয়ে তার জিনদের সাহায্যে বলি দেবে। তবে তোমাদের 3 জনের ভাগ্য ভালো ছিল, তাই তোমরা উল্টো দিকে গিয়ে বেঁচে গেছো। কিন্তু তোমাদের সরল বন্ধুগুলো ওই বৃদ্ধ লোকটিকে বিশ্বাস করে ওর সাথে যায় এবং প্রাণ হারায়, এবং সে তার জিনদের সাহায্যে ওদের দেহ যার যার বাসায় রেখে আসে। তোমাদের ওই দিন সকালেই শেষ করে দিত, কিন্তু পুলিশ থাকায় পারেনি। তবে এখন আর ভয় নেই, ওকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন জেলে আটক। কিছুদিন পর হয়তো ফাঁসির রায় কার্যকর হবে। তোমরা ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজ আসি বলে দারোগা বিদায় নিলেন। উনি যাবার পর আমি ভাবলাম এই জন্যই সেদিন লোকটা আমাদের থাপ্পড় মেরেছিল, গালবন্ধ করেছিল, কারণ আমরা তার শিকার হতে পারিনি। মনটা কান্নায় ভেঙে পড়ে। আর তখনই মনে পড়ল যদি মায়ের কথা শুনে আমরা ট্যুরটা বাদ দিতাম তাহলে হয়তো আমার বন্ধুরা আজ আমার সাথেই থাকতো, আমি ওদের হারাতাম না। এই বলে ভাইয়া তার চোখের পানি মুছে ঘটনাটা শেষ করে। এই ছিল আমার ভাইয়ার সাথে ঘটে যাওয়া 100% সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, অনেক খুশি হব। আর এটাও আশা করছি ঘটনাটি আপনার এবং শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com-এর সাথে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভূত.com চিরকাল থাকুক আমাদের মাঝে। আল্লাহ হাফেজ।